সারাটা পথ ছটফটিয়ে তাড়াহুড়ো করে ফিরে আসা স্বার্থ বাড়ির চৌকাঠ পেরোতেই একটু ধীরুজ হয়ে গেল। সদরের দরজাটা ঠা করে খোলা তখন। বসার ঘরে তুষি বাদে নারীমহল সকলেই আছেন। সেই সবার দৃষ্টি একই সাথে ওর ওপর এসে পড়ল। এরপর চেয়েই রইল তারা। যে দৃষ্টি দেখে মনে হলো আকাশ থেকে একটা অযাচিত বস্তু এসে টপকেছে। আর সেই বস্তু হলো স্বার্থ। অবশ্য ও এর কারণটাও জানে। দুপুরবেলা বউ বমি করা নিয়ে ও যা হম্বিতম্বি করেছে, এখন ওনারা নিশ্চয়ই মনে মনে হাসছেন খুব। স্বার্থর হলদে মুখটায় অস্বস্তির বিশদ গাঢ় চিহ্ন। সবাইকে একবার একবার দেখলো চুপচাপ, তবে কাউকে কিছু বলল না। চোখ নামিয়ে চুপ করে হাঁটা ধরল ঘরে। এক পা এগোতেই তনিমা বলেন, ও মা, চলে এলি? আম্মা না মাত্রই ফোন করেছিলেন। তুই এত তাড়াতাড়ি এলি কেন? স্বার্থ একটু থমকায়, কিছু না বলে আবার হাঁটা ধরে। মাও মজা নিচ্ছে এখন। তার ঝটপটে গতি দেখে জয়নব বললেন, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও দাদু ভাই। স্বার্থ দাঁড়িয়ে গেলেও অস্বস্তি অস্বস্তি ভাব করে চাইল ঘুরে। গোটা শক্ত চেহারায় এক প্রস্থ জড়তা, কিন্তু বুঝতে দেবে না বলে খুব স্বাভাবিক থাকার প্রয়াস করে বলল, কিছু বলবে? অবশ্যই বলবো, কত কিছুই তো বলতে চাই, তোমারই সময় হয় না। হায়, আমরাও যদি তুষির মতো হতাম, তাহলে কতজন আমাদের জন্য কত কি করতো, তাই না হাসনা আপা? হাসনা দাদি জোরে জোরে মাথা নাড়ালেন। কথার সাথে বড়সড় আকারে সহমত তিনি। বাকি দুই মা হাসলেন ঠোঁট টিপে। স্বার্থ এদিক ওদিক চেয়ে বলল, কি বলবে দিদুন? কেন, তারা আছে তোমার? অবশ্য তোমার যে সবেতেই খুব তারা, তার প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি। খুক খুক করে কেসে উঠল স্বার্থ। রেহনুমা হাসিটা খুব কষ্টে চেপে একটু উদ্বেগের ভান করে বললেন, পানি খাবি, পানি খাবি? স্বার্থ মাথা নাড়ালো। জয়নব বললেন, তখন তো পুরো কথা না শুনেই কল কেটে দিলে। বৌমাদের কাছে শুনলাম দুপুরে নাকি খুব চোটপাট করে গিয়েছো। আমরা সবাই মিলে নাকি তোমার বউকে অসুস্থ বানিয়ে দিয়েছি। তা দাদু ভাই, এইবার নিশ্চয় বুঝেছ তুষির অসুস্থতার পেছনে তোমার হাতই সবচেয়ে বেশি। এইবার সার্থক কেসে উঠল প্রবল গতিতে। এদিক ওদিক দেখতে দেখতে ব্যস্তভাবে বলল, আসি। তারপর একদম ধূপধাপ পা ফেলে সিঁড়িতে উঠে গেল সে। টের পেল পেছনে নারীদের হাসাহাসির শব্দ। ও চোখটা বুজে চসূচক শব্দ করলো। সবাই বাগে পেয়ে আচ্ছা মতো মজা নিয়ে নিল। জয়নব হাসতে হাসতেই মুক্ত শ্বাস ফেললেন। বললেন, ভাবলেই অবাক লাগছে। 2 দিন আগে এই বসার ঘরে দাঁড়িয়েই বলেছিল, এ মেয়েকে বউ মানবে কে? আর আজ আজ মুখে উচ্চারণ করলেই লাফিয়ে প্রশ্ন করছে, তুষি ঠিক আছে? তনিমা হেসে বললেন, সবই ভালোবাসা আম্মা, সবই ভালোবাসা। রেহনুমা বললেন, দোয়া করি ওদের এই ভালোবাসা সারা জীবন অটুট থাকুক। তুষি বসে বসে বাদাম ছিলে খাচ্ছে। পরনে একটা জলপাই রঙের সুতির জামা। ওড়নাটা পড়ে আছে পাশে। ঘরে এসি আছে, কিন্তু তাও গরম লাগছে ওর। মা বলেছেন অন্তঃসত্ত্বা মেয়েদের গরম বেশি বেশি থাকে। তুষিও টের পাচ্ছে ব্যাপারটা। এত হাত পায়ের তালু ঘেমে যাওয়া গরম ওর কখনো লাগেনি। এদিকে বাড়িতে ওর প্রেগনেন্সির খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে খাবার দাবারে কামড়া ভরে গেছে। রোজই কিছু না কিছু এনেছেন বাবারা। ডিম খেতে হচ্ছে, দুধ খেতে হচ্ছে। এই বাদামগুলো মিন্টু দিয়ে গেল। দিদুন পাঠিয়েছেন। বিষাদ মুখেও ভালো লাগছে খেতে। তুষি টিভি দেখছিল। কেবল কানেকশন ফেলে ইউটিউবের একটা পুরনো খবর দিয়ে রেখেছে। সার্থকে দেখা যাচ্ছে সেখানে। ইউনিফর্ম পরা, মাথায় পিক ক্যাপ ছেলেটার। এক খুনের বিবরণ দিচ্ছিল মাইক্রোফোনের মিডিয়ার সামনে। সে যখন কথা বলে তুষি সব ভুলে চেয়ে রয়। স্বার্থর বাচনভঙ্গি, চোখে মুখের ভঙ্গিমা মন দিয়ে দেখে। পরপর দীর্ঘশ্বাসে ফেঁপে ওঠে বুক। স্বার্থ এসেছিল দুপুরে, অথচ দুদণ্ড কথাও হলো না। মন ভরে তাকে ছুঁতে পারল না। কেন যে তুষি ডিম মুখে দিয়েছিল? না হলে ও বমি করতো না, অজ্ঞানও হতো না। এখন মানুষটা কোন কালে ফিরবে? কখন দেখা হবে আবার? তুষি অনেকগুলো বাদাম ছিলে হাতের তালুতে নিল। মুখের সামনে ধরে ফু দিল। উড়ে যাওয়া বাদামের লালচে আবরণের সাথে সাথে চোখটাও গিয়ে পড়ল দরজায়। আবরণ চারদিকে ছড়িয়ে যায়। ফাঁকা হয় সামনেটা। আর সেখানেই ভেসে ওঠে কাঙ্ক্ষিত পুরুষের সুতনু মুখ।
ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে যে দুটো হাত ট্রাউজারের পকেটে রেখে ঘাড়টা একটু কাত করে ঠোঁটে নিঃশব্দ হাসি ঝুলিয়ে চেয়ে আছে স্বার্থ, যার ঘোলাটে কামুক চাহনিতে তুষির বুক ভীষণ জোরে ধক করে উঠল। তড়াক করে খাট থেকে উঠে দাঁড়ালো ও স্বামীর কাছে ছুটে যাওয়ার জন্য, অথচ এক পা এগোতেও পারল না। তক্ষুনি লম্বা কদমে এগিয়ে এসে স্বার্থ ওকে সহ শুয়ে পড়ল বিছানায়। তুষি হকচাকালো কিছুটা, পিঠ গিয়ে পড়ল নরম কোমল তোশকে। শ্বাস নেওয়ার আগে শরীরের ওপর ওই ভারী শরীর আর তাকানোর সাথে সাথে স্বার্থর প্রথম চুমুটা পড়ল তার কপালে। এরপর দুই চোখে, নাকে, দুই গালে, ঠোঁটে, থুতনিতে, গলায়, বুকে চুমু দিতে দিতে স্বার্থ যতক্ষণ না ক্লান্ত হলো ততক্ষণ মেয়েটাকে যেন ভাসিয়ে দিল সে। স্বামীরা তো অস্থিরতায় হেসে ফেলল। তুষি বলল, হয়েছে তো। স্বার্থ থামল, একটু মুখটা তুলল, পরপর দীর্ঘ সময় নিয়ে ঠোঁটে বসিয়ে রাখলো ওর কপাল। হাসকি স্বরে ডাকলো, এই চোর। তুষির বুক জড়িয়ে গেল, যেন কত শতাব্দী পর শুনল এই ডাক। শশব্যস্ত উত্তর দিল, হুম হুম, কংগ্রাচুলেশনস অন বিগিং দি মাদার অফ মাই চাইল্ড। তুষি ঠোঁট বাচ্চাদের মতো বলল, বাংলায় বলুন না। স্বার্থ হেসে ফেলল। তুষির চোখে মুখে এসে পড়া চুল কানের কাছে নিতে নিতে বলল, আমার সন্তানের মা হচ্ছ তুমি, বলো কি চাই। তুষি ভ্রুকুসকে বলল, আপনার সন্তানের মানে? আমার কি অন্য কারো সন্তানের মা হওয়ার কথা ছিল? স্বার্থর সঙ্গে সঙ্গে দু আঙ্গুল দিয়ে ওর ঠোঁটে টোকা মারল। মুচড়ে উঠল মেয়েটা, আহ লাগলো। বলো কি চাই। চাই তো আপনাকে, আমি আপনারই আছি। আরও অন্যভাবে চাইলে আগে একবার চেক আপে যাব, শুনবো এই সময় সেফ কিনা, তারপর। কি সেফ কিনা, কি বলছেন? স্বার্থ দুষ্টু হেসে কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলতেই তুষি মুহূর্তে ওর শক্ত বাহুতে কিল মেরে বলল, আমি ওসব বুঝাইনি। ইস, কি চাই বললে না? যা চাইবো দেবেন? তুষি এই মুহূর্তে আমার কলিজা চাইলেও দিয়ে দেব। ওহ না, তাহলে তো মরে যাব। আমাকে যে এখন অনেক দিন বাঁচতে হবে, বাবা হব না? প্রাণ ছাড়া অন্য কিছু চাও তাহলে। তুষির মুখটা মিয়ে এলো অল্প, কমলো ওর স্ফূর্ত হাসিটুকু। স্বার্থ কপাল কুঁচকে বলল, খুব দামি কিছু? একটু উঠবেন? এটা চাও? আহ না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্বার্থ সঙ্গে সঙ্গে সরে গেল ওপর থেকে। তুষি অবাক হয়ে বলল, বাব্বা, আজ বলতেই এত ভদ্র। কথা শেষ করার আগেই স্বার্থ ওকে টেনে নিজের কোলে এনে বসালো। তুষির চুল খোপা করা ছিল, খোপাটা খুলে দিল সে। সিল্কি চুলগুলো ঝরঝর করে পিঠে নামলো ওর। স্বার্থ কাঁধের চুল সরিয়ে মুখটা ছোয়ালো গলায়। অগণিত চুমুতে ঘাড়ের ভাঁজ ভিজিয়ে দিতে দিতে লম্বা শ্বাস নিয়ে বলল, খুব মিস করেছি। তুষি নড়বড়ে হয়ে যাচ্ছিল, কিন্তু কথাটা ওকে বলতে হবে, এটাই সময়। ফের প্রসঙ্গ তুলল মিনমিন করে, চাইবো কিছু? স্বার্থ তাকায় ওর দিকে, কি চাই? তুষি ঠোঁট জিভে ভেজালো, যা চাইবো দেবেন তো? স্বার্থ এক হাত ওর গালে রেখে বলে, মানুষ তো, যা সাধ্যে আছে তা দেব না? বউ তুমি আমার, পারলে তোমার পায়ের কাছে আসমান জমিনের সব এনে দিতাম। তুষির মুখে আলো ফিরল না, জিভে বারবার ঠোঁট চুবিয়ে দোনামোনা করলো, সাহস আনলো বুকে। এরপর একদমে বলল, বাবাকে এবার মাফ করে দিন, দুজন আবার আগের মতো হয়ে যান প্লিজ। বজ্রঘাতের ন্যায় নিস্তব্ধ মুখটা পলকেই বদলে গেল স্বার্থর। তুষির গাল থেকে হাতটা নামতে নিলেই ধরফরিয়ে আঁকড়ে ধরল মেয়েটা, ব্যাকুল হয়ে বলল, অনেক বছর তো হলো, আর কত? মানুষটার বয়স হয়েছে, আজ বাদে কাল তো থাকবে না। আপনার সাথে ওনার সম্পর্ক ঠিক নেই, বাচ্চাটা এসেও তাই দেখবে। ও কি শিখবে তখন? পুরনো সব ভুলে একবার কথা বলুন না ওনার সাথে। স্বার্থ তুষির থেকে হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল, ঠেলে কোল থেকে উঠিয়ে দিল ওকে। নিজেও উঠতে নিয়ে থামলো, আবার কি যেন ভেবে ফের বসলো আগের জায়গায়। সেই আগের মতোই তুষিকে টেনে আনলো কোলে। ওর মোলায়েম গালে হাত রেখে দুবার চাপড় কেটে ঠান্ডা হেসে বলল, ফার্দার যেন এসব না শুনি। তুষি শুকনো মুখে বলল, কথা দিলেন তো? রাখতে পারছি না। নীরস শ্বাস ফেললো মেয়েটা, হতাশ হলো। ভাবলো মোক্ষম সুযোগে চেয়ে নেবে এটা। না, বছর ফুরালেও লোকটার ক্ষোভ একছোটা মেটেনি এখনো। সেই সময় ঘরের বাইরে থেকে কাশি দিলেন হাসনাত, জিজ্ঞেস করলেন, আসমু? ওরা একই সাথে দরজায় চাইল। তুষি নড়তে চাইল, স্বার্থ দিল না, ওইভাবেই বলল, আসুন। বৃদ্ধা ভেতরে ঢুকতে ঢুকতে বলেন,
ওরে মা, আইসাই বউয়ের কোলে উইঠা গেছো? দাদি চোখ খেয়েছেন? বউ আমার কোলে বসেছে, একই তো কথা হইল। তুষি আরো বেশি মোস্টামুষ্টি করতেই স্বার্থ ছেড়ে দেয়। চটজলদি উঠে দাঁড়িয়ে বলে, দাদি বসো। হাসনা স্বার্থর পাশে বসলেন, মাথাটা ঝুঁকিয়ে এনে বললেন, তাই নাজ্জামের কাম কারবারটা কি? স্বার্থ একই রকম মাথা ঝুঁকিয়ে ভ্রু উচালো, কি? বিয়ে হইল 3 মাস, খালি পেটে নাতি দিছি, এর মধ্যেই পেট ভরাই ফালাইছো? আমার স্বামী তো তাও আমারে 9 মাস টেম দিছিল। আমার সাওয়াল হইছে আরো 9 মাস পর। তুমি দেখি মিয়া ভাই মেলা চালু। আমি খুব পরিশ্রমী দাদি, পরিশ্রম বেশি ছিল, তাই ফলও দ্রুত এসেছে। আপনার স্বামী তো নেই, থাকলে বলতাম আমার থেকে শিখতে। এক উত্তরে হাসনা বোল্ড আউট। বৃদ্ধা ভাবেইনি স্বার্থও এমন জবাব জানে। দুভ্রু উঁচিয়ে বললেন, পরিশ্রম? একটু তো খেটেছি। আপনার নাতনিকে জিজ্ঞেস করুন, একটা রাতও ঘুমাতে দেইনি। তুষি লজ্জায় অতিষ্ঠ হয়ে বলল, উফ, আপনারা থামবেন? কি সব নিয়ে আলাপ করছেন? আমি কি করলাম? দাদি শুনতে চাইলেন, দেখলে না? না না, মাফ চাই আমি, কইতে হইব না। তারপর একটু দম নিলেন তিনি, ফের বললেন, তয় নাজ্জামাই বাপ হইতেছ এইবার। মেলা দায়িত্ব কইলাম, স্বামী ভালাই আছো, ভালা বাপ হইবারও পারবা তো? তুষি আগ বাড়িয়ে হৈ হৈ করে বলল, পারবে না কেন? উনি তো সবকিছুতে সেরা। হাসনা মজা নিতে দুষ্টুমি করে হাসলেন, সবকিছুতে সেরা? তুষি দাদির এই হাসির মানে বুঝলো, লাজুক চিত্তে চোখ রাঙালো তাকে। হাসনা আঁচলে মুখ চাপেন হাসি কমানোর জন্য। এর মাঝে সাইফুলের কণ্ঠ ভেসে এলো, কই রে স্বার্থ, নিচে আয়, একটু দেখি আমাদের উঠবি পাপাকে। স্বার্থ উঠে যেতে যেতে হাসনার উদ্দেশ্যে বলল, হাসি লুকোতে হবে না দাদি, যেটা ভাবছেন আমি সেটাতেও সেরা। তারপর তুষিকে ভ্রু নাচিয়ে শুধালো, তাই না? তুষির মুখ হা হয়ে গেল, হাসনাও ভ্যাবাচাকা খেয়ে গেলেন। স্বার্থ বেরিয়ে যেতেই হু হা করে হেসে উঠলেন তিনি। তুষি ঠোঁট টিপে রইল দুপল, বিড়বিড় করে বলল, ছি, বেশরম সব, কারোর লজ্জা নেই। একটা ছোট্ট খোলা জায়গায় হইচইয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হাততালি দিয়ে দিয়ে জড়তায় মুখ শুকনো করে থাকা দম্পতিকে উচ্ছ্বাস দিচ্ছে তারা। এখানে বাংলাদেশ থেকে আসা দম্পতির সংখ্যা হাতে গোনা, বাকিরা বাইরে থেকে আগত। কেউ বা এখানকার, ওদের সংস্কৃতিতে প্রকাশ্যে চুমু খাওয়া ভীষণ স্বাভাবিক ব্যাপার, তাই সবাই মিলে চেঁচিয়ে অয়ন ইউষার জন্য চিয়ার আপ করছিল। ইউষা বিব্রত হয়ে পড়ল আরো, মাথা নত হয়ে চলে এলো বুকে। একই রকম অস্বস্তি অয়নের চেহারায়। দুজন দুজনের দিকে তাকাচ্ছে না, ফিরছেও না। এত সময় নিতে দেখে ম্যানেজার তাড়া দিলেন, জলদি করুন মিস্টার অয়ন, আরও অনেক কাপল বাকি এখনো। অয়ন দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাবছিল কি করবে। এর মাঝে আর চোখে একবার ইউষাকেও দেখল, মেয়েটার চিবুক গলায় মিশে আছে। ও ঘুরে ম্যানেজারকে বলল, হোয়াটস দ্য পানিশমেন্ট? ভদ্রলোক কিছু অবাক হলেন, তাও পাশের টেবিল দেখিয়ে বললেন, ওখানে করলার জুস আছে, 1 গ্লাস খেতে হবে। করল্লার কথায় আতকে উঠল ইউষা। করল্লা খাওয়া অয়ন ভাইয়ের বারণ। দুনিয়ার সব রেখে এই জিনিসেই ওনার মুখ চোখ লাল হয়, জিভ ফুলে যায়। আর ইউষা জানে অয়ন ভাই কোনোদিন সবার সামনে ওকে চুমু খাবে না, তাও ঠোঁটে। একা রুমটাই যেখানে পড়ে রয় সেখানে এই জায়গায়। অয়ন একবার চেয়ে দেখল সবুজ তেতো পানীয় ভরা গ্লাসগুলো। কিছু করবে বা নড়বে জায়গা থেকে, এর মাঝেই এক ছুটে গিয়ে একটা গ্লাস তুলে ঢক করে গলায় ঢেলে দিল ইউষা। আর সেই মুহূর্তে পরিবেশ বদলে গেল এখানে। অয়ন নিজেও হতভম্ব, হতবাক। বাকিরাও একই রকম বিস্মিত বনে যায়। একটা হানিমুন কাপল যারা এত রোমান্টিক জায়গায় এসে বসেছে, তারা একে অন্যকে চুমু খেতে পারল না। ইউষা ভেজা মুখটা উল্টো হাতে মুছতে মুছতে বলল, ডান, ইউ আর ফেইল্ড, বাট ডান। তারপর পাশ ফিরে চাইল সে। অয়ন মুখ হয়ে চেয়ে আছে। চোখাচোখি হতেই মাথা নামিয়ে শ্বাস ফেলল সে। ইউষা এসে বলল, চলো, এখানে আর ভালো লাগছে না। মেয়েটা হাঁটা ধরল সামনে। অয়ন বিরস মুখে পেছনে আসে। এক ঝাঁক বেদনায় ওর মুচড়ে ওঠে সব। সুধাই, কেন করলি এটা? ইউষা পায়ের গতি বাড়িয়ে বলল, তোমাকে বাঁচিয়ে দিলাম। অয়নের চোখ মুখ ঝিম মেরে গেল। চুপ করে এগিয়ে যাওয়া মেয়েটার পানে চেয়ে রইল সে। ইউষার খারাপ লাগার কথা ছিল না, ও তো জানতই এমন হবে, এমনটাই স্বাভাবিক। তাও লাগলো। গলায় এসে ভিড়ল কিছু চাওয়া, কিছু না পাওয়া। এমন প্রকাশ্যে না হোক, অন্তত বদ্ধ চার দেওয়ালেও কি অয়ন ভাইয়ের আদর
ওর কপালে লেখা হয়নি? স্বার্থ নিচে নেমে দেখলো বাড়িতে মিষ্টি আনা হয়েছে, মতিচুর লাড্ডু থেকে দিদুনের পছন্দের ছানার পায়েস রাখা, 2 ট্রে ভর্তি বলে সার্ভ করার পর বাকিটা ফ্রিজে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মিন্টোর পর প্রায় অনেক বছর বাদে এ বাড়ি আবার নতুন সদস্য আসছে, সে নিয়ে উৎসব যে লেগেছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের নতুন ব্যাপার হলো সোফায় মায়ের পাশে বসে থাকা নতুন কটা মুখ। রোকসানা, নাসির আর আইরিন এসেছে। স্বার্থ একটু অবাকই হলো। আইরিন কি মনে করে? মেয়েটাকে শেষ কবে দেখেছিল ওর সেটাই মনে নেই। অয়নের বিয়েতেও আসেনি। ও এসে ফুফু ফুফাকে সালাম দিল। ভদ্রমহিলা টেনে টুনে হাসলেও নাসির উঠে এসে কোলাকুলি করলেন, গদগদ হয়ে বললেন, তোমার ছবি পত্রিকায় বেরিয়েছে, একটা কন্ট্রাক্ট কিলার চক্র ধরেছ দেখলাম। স্বার্থ আশ্চর্য হয়ে বলল, নিউজটা লিক হয়ে গেছে? আমার নিষেধ ছিল। সাইফুল এগিয়ে এসে বললেন, আরে ওসব বাদ দাও নাসির। কি রে বেটা, বাপ হয়ে যাচ্ছিস তো? আয় আয় মিষ্টি খা, তুই এসেছিস শুনে কত কি নিয়ে এলাম। শওকত পাশ থেকে বললেন, যাক, এবার যদি নিজে বাবা হয়ে কেউ বাবার মূল্য বোঝে। বোঝে বাবা হলে কেমন লাগে। উদ্বেল পরিবেশ হালকা ফিকে হয়ে পড়ল। স্বার্থ দৃঢ় গলায় ফটাকসে বলে দিল, আমি শওকত আলী হব না, আমি স্বার্থ আবরার, স্বার্থ আবরারই থাকবো, যে তার স্ত্রী সন্তানকে মাথায় করে রাখবে। শওকতের মুখটা কালো হয়ে গেল। রোকসানা বললেন, ভাইজান, কেন যে আগ বাড়িয়ে অপমান হতে যাও? জানোই তো তোমার ছেলে তোমাকে এক ফোঁটা সম্মান দেয় না। আরো কিছু বলতে গেলে জয়নব ওনার হাত চেপে ধরলেন। প্রসঙ্গ কাটাতে বলেন, আচ্ছা থাক, বাদ দাও এসব। ও ছোট বৌমা, অয়নদের ফোন করেছিলে? না মা, তুষি বারণ করলো তো, বলল ইউষা এলে ও নাকি নিজে জানাবে, একেবারে সামনে থেকে দেখবে। খালামণি হওয়ার খবর পেয়ে ও কেমন খুশি হয়। আচ্ছা তা বেশ। স্বার্থ এসে টেবিল থেকে মিষ্টি তুলল। মিন্টো বলল, ভাইয়া, আমি কিন্তু তোমার বাচ্চার একমাত্র মামা। এখন এই খুশিতে আমাকে একটা বাইক কিনে দিতে হবে। রেহনুমা বললেন, ও মা, এ কি আবদার? ভাইয়া বলো দেবে না? আচ্ছা দেব। সাইফুল বললেন, না মোটেও না, পরে উল্টাপাল্টা চালিয়ে হাত পা ভাঙবে। ও তো নিজে চালাবে বলেনি, বাইক চেয়েছে, সেটা খেলনা বাইক হলেও চলবে। মিন্টো তবদা খেয়ে বলল, এ না ভাইয়া, আমি আসল বাইক চেয়েছি। আ স্বার্থ ওর কথাই কানে নিল না। বয়স 15, বাইক চাইছে। মিন্টো বড্ড দুঃখ পেয়ে বলল, এই দুনিয়ায় একটা ফাটা বোতলের যে দাম আছে আমার তাও নেই। সাইফুল হঠাৎ বললেন, হ্যাঁ রে স্বার্থ, জামিলের কি খবর রে? আসেনি এখনো? এসেছে। তনিমা কিছুটা বিচলিত হয়ে বললেন, ওমা, তাহলে বাসায় এলো না যে? আগে তো প্রতিদিন আসতো। ঝামেলা হয়েছে নাকি তোদের? আমরা কি বাচ্চা মা? তবে ডাক না একদিন ছেলেটাকে, ও আসবে না, প্রেসারে আছে। এই সপ্তাহে ওর অস্ট্রেলিয়া ব্যাক করার কথা। রেহনুমা অবাক হয়ে বললেন, সে কি? বলল তো এবার বিয়ে শাদী সব এখানেই সারবে, মেয়ে না দেখেই যাবে। স্বার্থ দীর্ঘশ্বাস ফেলে বলল, কি জানি। কথাবার্তা চলছিল। রোকসানা গো ধরে বসে আছেন, আসতে চাননি। নাসির আর আইরিন ঘ্যান ঘ্যান করে এনেছে। এখন এসব আলাপ আলোচনা সই ছিল না তার। জামিলের কথায় যা আগ্রহ এলো সেটাও পালালো মিনিটে। জয়নব সে সময় দুষ্টুমি করে বললেন, দাদু ভাই, বাবা যে হচ্ছ, আমাদের গিফট দেবে না? কার কি চাই লিস্ট দাও, এনে দিচ্ছি। যা, এক কথায় রাজি হয়ে গেলে? তনিমা বললেন, বাপ হচ্ছে না, মুখের হাসি দেখছেন আম্মা? মনে হচ্ছে সে পৃথিবী কিনে ফেলেছে। স্বার্থ সেই চিরচেনা গালের ভেতর জিভ ঠেলে হাসতে হাসতে মিষ্টি মুখে দিল। তার হলদে মুখায়ব আরো উজ্জ্বল লাগলো খুব। আর ওই উজ্জ্বলতা প্ররিত হৃদয়টা নিয়ে চেয়ে চেয়ে দেখল আইরিন, এই বাচ্চাটা ওর আর স্বার্থর হতে পারত। আজ হয়তো ওর এই বাচ্চার মা হওয়ার কথা ছিল, অথচ হচ্ছে তুষি। প্রথম থেকে মাকে অকারণে ভয় পেয়ে চুপ না থাকলে স্বার্থ ঠিক একদিন সায় দিত ওর ডাকে। আচ্ছা খোদা, সবাইকে কেন সব দেন না? ছোট থেকে আইরিন দুঃখ দেখেনি। আদরে আদরে সবার মাথায় বসে বড় হয়েছে। যখন যা চেয়েছে তাই পেয়েছে। কত শিক্ষিত, সুন্দরী,
সেখানে তুষি কি ওর পায়ের যোগ্য ছিল? স্বার্থ ভাইয়ের কেন ওকেই মনে ধরল তবে? স্বার্থর ধারালো কঠোর মুখ, ডান ভ্রুয়ের ওপর একটা তেসরা কাটা চিহ্ন, যা একবার মিশনে গিয়ে ক্রিমিনালদের ছুরিতে কেটেছিল। 8টা সেলাই লেগেছিল সেখানে, দাগ যায়নি এখনো। আর বাম চোখের কার্নিশের ঠিক পাশে যে একটা লাল ছোট তিল, খুব কাছে না গেলে বোঝা যায় না যা। সেই গভীর দুটো চোখ, পরিপাটি স্টাইল, হালকা দাড়িটা, দুপাশের ফেড করে মাঝের লম্বা চুল ঠেলে কথা বলার ভঙ্গি, কবজির ওপর থেকে চেয়ে থাকা সুদৃশ্য শিরাগুলো, তাতে বাঁধা স্ট্র্যাপের ঘড়ি, আর ওই নিটল হাসিহীন ঠোঁটজোড়া। আইরিন কি আদৌ ভুলতে পারবে কখনো এই চমৎকার, দেখতে শুনতে এমন মনমাতানো ব্যক্তিত্বের মানুষটা? ওর হলো না কেন? আইরিনের চোখে মুখে আজও না পাওয়ার ব্যথা খুব তীব্রভাবে ফুটে উঠল। সবার মাঝেই বলে বসলো, স্বার্থ ভাইয়া, একটু আলাদা কথা বলা যাবে? স্বার্থ তাকালো না, ফর্ক দিয়ে মিষ্টির এক পাশ কেটে মুখে তুলতে তুলতে বলল, না। ততক্ষণে সবার কথা থেমেছে। রোকসানা সূচক শব্দ করলেন, মেয়েটাকে বলেছিলেন কোনো হ্যাংলামো না করতে, অথচ আইরিন ফের বলল, প্লিজ 2 মিনিট। রেহেনুমা বললেন, স্বার্থ শোন না কি বলে, এমনিতেও ও চলে যাচ্ছে কাল, দেখা করতে এলো। স্বার্থ ভ্রু কুঁচকে বলল, চলে যাচ্ছে বলতে? কিউটি আমাদের সাথে ডেনমার্ক শিফট হচ্ছে, এখানে ওকে মানায় না তো তাই। স্বার্থ কিছুটা বিস্ময় নিয়ে চাইল এবার। আইরিনের বিষণ্ণ নয়নজোড়া দেখে মায়া হলো একটু। ওপরের ঘরের দিকে চেয়ে দেখলো পরপর। মনে মনে চাইল তুষি যেন এক্ষুনি না বের হয়। উঠে দাঁড়িয়ে বলল, এসো। তারপর ঘরের একটা কোণে এসে দাঁড়ালো ওরা। স্বার্থ বলল, কি বলবে? আমি চলে যাচ্ছি শুনে কষ্ট পেলেন? না। তাহলে কথা বলতে রাজি হলে যে? অনেকগুলো বছর এ বাড়িতে থেকেছ, আজ বরাবরের মতো দেশ ছাড়ছ, সেই জায়গা থেকে খারাপ লেগেছে বলে। আইরিনের মুখে অন্ধকার নামলো। আমাকে খুশি করতে না হয় একটু মিথ্যেই বলতে আজ? স্বার্থ স্পষ্ট জবাব দিল, আইরিন অ্যাম টেকেন অ্যান্ড ম্যারিড, হুজ টু লয়াল টু হিজ ওয়াইফ। তাই একমাত্র নিজের বউ ছাড়া দ্বিতীয় নারীকে খুশি করা তো দূর, তাকে নিয়ে ভাবতেও চাই না। আইরিন ফের আঘাত পেল, হাসলো বিদ্রুপ করে, বলল, এএসপি স্বার্থ আবরারও তাহলে বউ পাগল হয়ে গেল? হয়নি, বানিয়ে ফেলেছে। তুমি কি বলবে বলো? খুব তাড়া তোমার, তাই না? যা বলা সেটা বলো। আমরা এখানে আলাদা দাঁড়িয়ে কথা বলছি, তুষি দেখলে খারাপ লাগতে পারে। এত ভাবো ওকে নিয়ে? না ভাবার কি আছে, ভালোবাসি ওকে। আইরিনের চোখে জল ছুটে এলো, ভেজা গলায় বলল, এই ভালোবাসাটা আমায় কেন দিলে না? এক প্রশ্ন আর কত? যাচ্ছ যাও, ভালো থেকো। কেন হয়নি, কি জন্য হয়নি, এসব থেকে যত তাড়াতাড়ি মুভ করতে পারবে তোমার জন্যই ভালো। আমাকে মিস করবে না তুমি? স্বার্থ মুখের ওপর বলে, না। এতটা অপছন্দ আমায়? অপছন্দ নয়, তবে পছন্দ না। আর কিছু? আইরিন দুপাশে মাথা নাড়ল। চোখে টলটলে পানি দেখে স্বার্থর খারাপ লাগলো একটু। যাবার সময় এতটা কঠোর হওয়ার তো কিছু নেই। হাতটা বাড়িয়ে ওর মাথায় রাখলো সে। বেস্ট অফ লাক, যেখানে থাকো ভালো থেকো। আইরিন পোড়া শ্বাস ফেলতে ফেলতে চোখ মুছল। তুমিও ভালো থেকো অ্যান্ড কংগ্রাচুলেশনস। স্বার্থ কিছু বলার আগেই চোখ পড়ল ওর পেছনে। তুষি দাঁড়িয়ে আছে, মুখটা গোমরা। আইরিন ওকে অনুসরণ করে পিছু ফিরে চাইল। তুষিকে দেখেই মেজাজ ঘুরে গেল অমনি। সঙ্গে সঙ্গে তরবর করে পাশ কাটিয়ে চলে গেল সে। তুষি সেদিক চেয়ে একটা ভেঙচি কেটে আবার স্বার্থর দিকে ফিরল। মন খারাপ করে বলল, দেখেছেন, আপনার বাচ্চার মা হয়ে যাচ্ছি, তাও কেমন করলো আমার সাথে, কথাও বলেনি, হিংসুটে ডাইনি একটা। স্বার্থ এগিয়ে এসে পেছন থেকে তুষির শরীরটা দুহাতে পেঁচিয়ে ধরে বুকে নিয়ে নেয়। তোমার খারাপ লাগেনি? কোনটা? এভাবে আলাদা ওর সাথে কথা বললাম, খারাপ লাগবে কেন? আমি কি আপনাকে চিনি না? স্বার্থ তাজ্জব হলো বই কি, পরপর অস্থির হাবভাব করে বলল, কিন্তু আমার থেকে এই এক জিনিস আশা করবে না, আমি তোমার মতো হতে পারবো না তুষি। তোমাকে কোনো ছেলের সাথে এভাবে এক কোণে দেখলে আমি হয়তো সেখানেই শেষ। রুমের চাবি না নিয়েই অয়ন ওপরে চলে এসেছে। ঠিক দরজার সামনে সে মনে পড়ল, একবার পকেট হাতিয়ে রিসিপশনে ফের ছুটল সে। এত রাতে স্টাফ কেউ নেই এখানে। ও যাওয়ার পর গোটা করিডোরে ইউষা একা পড়ে গেল। যদিও ভয় ডর লাগছে না, চারপাশে অনেক আলো, সরব জায়গা, ক্যামেরা আওতাধীন। বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখল ও। এই হোটেলের একটা চমৎকার ব্যাপার হচ্ছে,
প্রতিটা রুম ডুপ্লেক্সের মতো, একটার ওপর সিঁড়ি বেয়ে উঠলে আরেকটা রুম, আর প্রতি ফ্লোরে একটা করে বড় বারান্দা, ঠিক রুফটপের মতো খোলা। প্রত্যেকটা রুমেও আলাদা বারান্দা আছে, আবার এখানেও বানিয়েছে। এটা অবশ্য এই ফ্লোরের সবার ব্যবহারের জন্য। তখনই 2 সিরিয়াল পরের রুমটার দরজা খট করে খুলল কেউ। চেঁচামেচি শুনে তাকালো ইউষা। এক মেয়ে লাগেজ হাতে বেরিয়ে এসেছে, পেছনে আরেক পুরুষ। মেয়েটা রেগেমেগে বলল, তুমি জাহান্নামে যাও, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। ছেলেটা পাল্টা ক্ষিপ্ত হয়ে চেঁচালো, না থাকলে নেই, আটকাচ্ছে কে? এমনিতেও সারাক্ষণ মাথা চিবিয়ে খাচ্ছ, তোমাকে বিয়ের পর আমার ফ্রিডম চলে গেছে। আই ওয়ান্ট এ ব্রেক টু। দুজনেই ফরেইনার। চোখে মুখে অভিজাত ইংরেজির এক একটা অক্ষর শুনে ইউষা বুঝতে পারল এদের ঝগড়া লেগেছে। মেয়েটি বলল, হ্যাঁ তুমি তো চাইছই সুযোগ, আমি যাই তারপর তোমার কোনো পছন্দের মেয়ে এনে তুলবে। সারাক্ষণ তো ওসব নিয়েই মজমস্তি করছো, আর আমি বললেই দোষ। আমিও এত অবলা নই যে তোমার পা ধরে থাকবো। থেকো না, আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। তোমার থেকে রুচি উঠে গেছে আমার। এবার বন্ধ হোক এসব, বন্ধ হোক। বন্ধ কি? ডিভোর্স চাইছো? হ্যাঁ। মেয়েটির চোখ মুখের আগুন নিভে গেল সহসা। কি বলছো? তুমি জানো আমরা না ভালোবেসে বিয়ে করেছিলাম? ভালোবাসা মাই ফুড। তোমার মতো ওভার পজেসিভ মেয়ের সাথে থাকা যায় নাকি? যেখানে যাচ্ছিলে যাও, জাস্ট গো টু হেল। তারপর স্ত্রীর মুখের উপর দরজাটা ধরাম করে আটকে দিল সে। আর ওই শব্দে বুকটা কেঁপে উঠল ইউষার। কোনো এক ভবিতব্য শঙ্কায় বিবর্ণ হয়ে গেল মুখশ্রী। টলতে টলতে খোলা বারান্দার দিকটায় হেঁটে এলো ও। বেঞ্চে বসলো কোনো রকম, হাত পা ঘামছে, বুক ধরফর করছে, বারবার কানে ভাসছে, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, ভালোবাসা মাই ফুড। ইউষা কেমন করে ঢোক গিলল, চেহারা আরো ফ্যাকাশে লাগলো তখন। যাদের একটু আগে দেখলো তারা ভালোবেসে বিয়ে করেও এভাবে দুজনের থেকে আলাদা হয়ে যাচ্ছে। ছেলেটা এইভাবে বলছে রুচি নেই আর। সে বিরক্ত। তাহলে অয়ন ভাই? অয়ন ভাই তো ওকে ভালোবেসে বিয়ে করেনি, করেছেন মুভ অন করতে। যদি দুদিন পর সেও পাল্টে যায়, ওকেও এভাবে বলে, যদি সেও বলে ইউষা গো টু হেল, তোর থেকে রুচি চলে গেছে, বিদেয় হ। একবারে তাকে না পাওয়ার জ্বালা ইউষা মেনে নিয়েছিল, কিন্তু পেয়েও হারাবে কি করে? একবার তার বউ হয়েও আবার দূরে যাবে কি করে? কাঁপতে কাঁপতে হুট করে ঝরঝরিয়ে কেঁদে ফেলল মেয়েটা। দুটো মানুষ ভালোবেসে বিয়ে করলো, অথচ এই পর্যায়ে তারা একসাথে থাকতে পারছে না। আর অয়ন ভাই, সে যে ভালোই বাসে না, তাহলে সেও চলে যাবে? অয়ন সারা করিডর খুঁজে শেষে রুফটপের এই বারান্দায় ওকে পেল। ঘন ঘন পা ফেলে এসে দাঁড়ালো ওর সামনে। ইউষা, চাবি এনেছি, আয়। ইউষা মুখ তুলে চাইল। টলমলে চোখ দেখে চমকে গেল অয়ন। উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? ফুঁফিয়ে উঠল ইউষা। চোখের জল ঠিকরে পড়ল উরুতে। অয়ন চিন্তায় উত্তেজিত হয়ে পড়ে। দু হাঁটু গেড়ে ওর সামনে বসে বলল, কি হয়েছে ইউষা? কাঁদছিস কেন? ইউষা হেসকি তুলে কাঁদছে। অয়ন হাতের আঁচলে ওর দুই গাল তুলে বড় প্রশ্রয় সুরে বলল, আমায় বল, কি হয়েছে? তুরন্ত ধর্মরিয়ে অয়নের বুকের ভেতর ঝাঁপ দেয় মেয়েটা। বেঞ্চ থেকে নেমে এসে হাঁটু মুড়ে বসে পড়ে সামনে, দুহাতে গাল পেঁচিয়ে ধরে। বুকের সঙ্গে স্বীয় মাথাটা ঠেসে রেখে বলে, অয়ন ভাই, অয়ন ভাই, তোমার যদি আমাকে কোনোদিন সহ্য না হয়, কোনোদিন আমাকে দেখতে ইচ্ছে না করে, তাও আমাকে ছেড়ে দিও না। আমি মৃত্যু অবধি তোমার বউ হয়ে বাঁচতে চাই। অয়নের চোখ মুখ ঠান্ডা হয়ে গেল। হৃদয়ের আনাচে কানাচে কোপ পড়ল সজোরে। আরো দৃঢ়স্বরে শুধালো, কি হয়েছে? ইউষা মুখ তুলে অধৈর্য হয়ে বলল, তুমি আগে বলো, আমায় কখনো ছাড়বে না তো? আমাকে ভালো না বাসলে কখনো দূরে সরিয়ে দেবে না তো? ছাড়বো না সে তো আগেও বলেছি, তাহলে আবার এই কথা কেন? ইউষা ছটফটিয়ে বলল, কিন্তু আমি ভরসা পাচ্ছি না, আমার ভয় করছে, তোমার ছেড়ে যাওয়ার ভয়। কি করলে ভয় করবে না? ইউষার কান্না থামলো একটু। ভেজা নিস্পন্দ চোখে চেয়ে রইল 2 সেকেন্ড। অশ্রু জলটা চাঁদের আলোয় ওর গালে চিকচিক করছে। খোলা হাওয়ার নিষ্প্রভতা বাড়িয়ে দিতে অয়নের চোখে চোখ রেখে বলল, আমাকে একটা বাচ্চা দাও।